পারছি না, আমি 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 আর পারছি না। আহ! মা, আমি আর পারছি না। আর একটু কষ্ট করো মা, আর একটু একটু বাদেই সব ঠিক হয়ে যাবে। পারছি না, আমি আর শুইতে পারছি না। মা, কি অসহ্য যন্ত্রণা। একটু, আর একটু বউ, এই তো হয়ে গেছে। বউ, ও বউ, এ কি? ও বউ, চোখ খোলো। হে ভগবান, এ তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে। কিন্তু কিন্তু এ কি? দাইমা, কি হলো? আমার বাচ্চা রেবা ঠিক আছে তো? এই তো আমার বাচ্চা। কিন্তু কিন্তু ও কাঁদছে না কেন দাইমা? হ্যাঁ, কাঁদছে না কেন? কি করে কাঁদবে যতীন? তোমার বউ যে মরা বাচ্চা জন্ম দিয়েছে, সবই পোড়া কপাল। কি? তুমি কি বলছো দাইমা? না না না, এ হতে পারে না। তুমি ভালো করে দেখো না, নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে গো। আমি দেখেছি যতীন, কিন্তু বারবার দেখলে কি মরা বাচ্চা বেঁচে উঠবে বলো? হে ভগবান, এতদিন পর যখন সন্তান সুখ দিলে, তাও এইভাবে কেড়ে নিলে। এই সন্তান নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমরা, রেবা জানলে তো। যন্ত্রণার চোটে ও অজ্ঞান হয়ে গেছে, কিন্তু জ্ঞান ফিরলে ওই শোক সহ্য করতে পারবে না। আমি বলি তুমি বরং তার আগে এই মরা বাচ্চাটাকে নদীর ধারে পুঁতে দিয়ে এসো। না না না, আমি পারবো না দাইমা। একটিবার রেবা তার সন্তানের মুখ অবধি দেখবে না। দেখো যতীন, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এই মায়া বাড়িয়ে কি লাভ বলো? মরা বাচ্চা দেখলে বউ আরো কাঁদবে, কষ্ট পাবে। তার চেয়ে এটাই ভালো। ভগবানের ইচ্ছের ওপর কার হাত আছে বলো? হে ঈশ্বর, এ কি বিচার তোমার? যদি এটাই হওয়ার ছিল, তাহলে কেন এই সন্তান দিয়েছিলে? রেবা যখন জানতে পারবে, কি যে হবে। এ কি? বাচ্চার কান্নার শব্দ যে। না, এ তো আমার বাচ্চার কান্না নয়। তাহলে তাহলে ঠিক তখনই যে নদীর পাড়ের দিকে একটু এগিয়ে যেতেই বিস্ফারিত দৃষ্টিতে দেখল পাখির বাসার মতো কিছুর মধ্যে একটা সদ্যজাত শিশু নদীর জলের মধ্যে দিয়ে ভেসে আসছে। চাঁদের মৃদু আলোয় তার ফুটফুটে চেহারা দেখে যতীনের মন যেন ভরে গেল। কিছুক্ষণের মধ্যেই সেটা নদীর পাড়ে আসতেই যতীন শিশুটিকে কোলে তুলে নিয়ে হতভম্ব হয়ে বলল, এ কি তোমার লীলা ভগবান! একদিকে যখন ভেবেছিলাম তুমি আমাদের কোল খালি করে দিয়েছো, ঠিক তখনই এই শিশুটিকে পাঠিয়ে দিলে। ভগবান আমাদের বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন। ধন্যবাদ তোমায় ভগবান, তোমায় অশেষ ধন্যবাদ। তুমি কি কাণ্ড করেছো তুমি জানো? ছি 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 ছি, আর একটু হলে কত বড় সর্বনাশ হতো। কেন যতীন, কি হয়েছে? তুমি আমার বাচ্চাকে মরা বলেছিলে, তা মাটিতে পুঁতে দিতে যেতেই সে কেঁদে উঠলো। কি? কিন্তু এটা কি করে সম্ভব? আমি যে নিজে পরীক্ষা করেছিলাম। আজ কমপক্ষে 20 বছর ধরে এই কাজ করছি, এত বড় ভুল হলো? নইলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? ছ্যা 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 ছ্যা, কি কাণ্ড! যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি এবারে এসো, যাও। কি জানি বাবা, বয়স তো হয়ে গেছে, হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু দোহাই বাবা, এই কথা গ্রামে আর কাউকে বলো না, নইলে আমায় যে আর কেউ ডাকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। তুমি কাউকে কিছু বলো না, আমিও বলবো না। ব্যাস, এইভাবেই নদীতে ভেসে আসা শিশু
যতীনের পরিচয়ে তাদেরই সন্তান রূপে বড় হতে থাকল। যতীন আর রেবা আদর করে তার নাম রাখল বিজয়। ধীরে ধীরে কাটতে থাকল দিন, মাস, বছর। দেখতে দেখতে বিজয়ও 5 বছরের হয়ে গেল। যতীনের সংসারে ভালোবাসার অভাব না থাকলেও অভাব ছিল অর্থের। লোকের জমিতে কাজ করে যেটুকু আয় হতো তাতে কোনো রকমে তাদের 3 জনের আধ পেটা খাবার জুটত। একদিন, মা, ও মা, একটু আলু ভাজা দেবে? এই পাড়ার ভোলা বলছিল আলু ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আলু ভাজা? কিন্তু ঘরে তো আলু নেই খোকা। বেশ, ঠিক আছে, আমি ওই বেলা গিয়ে সুমিতদের বাড়ি থেকে 2টো আলু চেয়ে এনে তোকে ভেজে দেব। এখন ডাল দিয়েই খেয়ে নে বাছা। সত্যি মাঝে মাঝে নিজের উপরে ঘেন্না হয় জানো রেবা। এক রত্তি ছেলেটা মাছ নয়, ডিম নয়, আলু ভাজা খেতে চাইছে, আর তাও আমি দিতে পারছি না। হায় হায় হায়, কি কপাল! আহা, অমন করে বলো না গো, এসবই আমাদের ভাগ্যের দোষ। গেল বছর বৃষ্টির জন্য ফসল হলো না, কাজ হলো না, ঘরে যেটুকু টাকা ছিল তাও আমার জ্বরের সময় চলে গেল। গত বছর বন্যা আর এই বছর খরা। কত জায়গায় যে কাজের জন্য ঘুরলাম রেবা, কিন্তু কেউ কাজ দিল না। না জানি কি আছে কপালে। মাথার ওপরে ভগবান আছেন, তিনি ইচ্ছে হলে জোটাবেন। নিজেদের জন্য ভাবি না গো, কিন্তু আমার খোকাকে যেন পেট ভরে খেতে দিতে পারি। নাও নাও, আর দেরি করো না, এবার তুমি ভাত বেড়ে নাও, বেলা হলো যে। এই আমার না একদম খিদে নেই গো। কি জানি কাল থেকেই পেটে কেমন একটা ব্যথা। ভাত খেলে যদি আবার ব্যারাম বাড়ে। তোমার সাথে সংসার করছি আজ 10 বছর হলো, মিছে কথা তুমি আর বলতে শিখলে না। হাঁড়িতে যে ভাত নেই তা কি বুঝতে পারছি না? এটুকু তুমি খেয়ে নাও, আমার পেট ভরে গেছে। এ কি খোকা, কাঁদছিস কেন? আরে কি, তোর হাঁটুতে কেটে গেল কি করে? আহারে, ছোট্টুকে আমি ধাক্কা মেরেছি, তাই ও আমাকে ঠেলে ফেলে দিয়েছে। আমি মাঠের মধ্যে পড়ে গেছিলাম। সে কি খোকা, এটা তো তোর দোষ। তোকে না আমি বলেছি খেলতে গিয়ে মারামারি করবি না? কেন তুই ছোট্টুকে ধাক্কা দিয়েছিস? তো কি করবো মা, ওরা খালি আমাকে ভিখিরির ছেলে ভিখিরির ছেলে বলে খেপাচ্ছিল। এটা শুনতে আমার ভালো লাগে না মা। ওরা তো তোর বন্ধু বাবা, বন্ধুরা মজা করে কত কিছুই তো বলে, ও নিয়ে রাগ করতে নেই। তুই যা, চান করে নে তো। চান করে এলে খেতে দেবে মা? সে সকাল থেকে বড্ড খিদে পেয়েছে জানো। আজকে আজকে কি রান্না করেছো মা? রান্না তো এখনো হয়নি বাবা, তোর বাবা সেই সকালে কাজের জন্য বেরিয়েছে। দেখবি আজকে কাজ করে ফেরার সময় কত কি বাজার করে নিয়ে আসবে, আর আমি আমার খোকার জন্য কত কি রাঁধবো। কি মজা, কি মজা, আজকে আমরাও পেট ভরে 2 বেলা খাবো, কি মজা। তুমি এসে গেছো? আমিও খোকাকে ওটাই বলছিলাম যে তুমি বাজার করে ফিরবে, কিন্তু বাজার কোথায়? সারা সকাল থেকে গোটা গ্রামে ঘুরেও একটা কাজ জোটাতে পারলাম না রেবা। কেউ একটা কাজ অবধি দিলে না। ও মা, তুমি যে বললে বাবা বাজার করে নিয়ে আসলে রেঁধে দেবে, আমার যে খুব খিদে পেয়েছে মা। ও কিছু না খোকা, এই নে, এই বাটিটা নিয়ে ঘোষ কাকিমার বাড়ি গিয়ে 2টো ভাত নিয়ে আয় দেখি। আমি ততক্ষণ পুকুর পাড় থেকে আনা কলমি শাক সিদ্ধ করে দিই। কলমি শাক দিয়ে তোকে ভাত মেখে খাইয়ে দেব। হ্যাঁ, যা শিগগির যা। হে ভগবান, আর কত কষ্ট দেবে। আগের জন্মে কি পাপ করেছিলাম যে পেটের ছেলেটাকে 2টো খেতে দিতে পারছি না, আর পারছি না। এই ছেলে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন ড্যাব ড্যাব করে কি দেখছিস রে? কে গ?
ও, এটা বিজয়। কি রে বিজয়, খাবার সময় কি করতে এসেছিস রে? কি চাই? আমাকে মা পাঠিয়েছে কাকি, বললো এই বাটিতে একটু ভাত দিতে। ওই হলো, যতীনের বউ ভিক্ষের বাটি হাতে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। সত্যি বাবা, এদের কি বিন্দু মাত্র মান সম্মান নেই? যা বলেছ, একদিন একটু দয়া করে ভাত সবজি দিয়েছিলাম, তারপর থেকে কেমন যেন স্বভাবে দাঁড়িয়ে গেছে। ভিখিরি জানো। ভিখিরির ছেলে তো ভিখিরি হবে গিন্নি। দেখো দেখো কেমন খাবারের দিকে হ্যাংলার মতন তাকিয়ে রয়েছে। ইস, যেমন বাপ মা তেমনি ছেলে। যা বলেছ, এই খাবার খেলে নির্ঘাত পেট খারাপ হবে। এই যা, ভাগ এখান থেকে। আর তোর মাকে বলবি রোজ রোজ ভিক্ষে ঝুলি নিয়ে এখানে না আসতে। যত সব, যা ভাগ। এত অপমান শুনে বিজয় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। এভাবেই অনটনের মধ্যে চলতে থাকলো যতীন আর রেবার সংসার। গ্রামবাসীদের কাছে চেয়ে চিনতে শত অপমান সহ্য করে কোনোদিন একবেলা কোনোদিন না খেয়ে তাদের দিন গুজরান হতে থাকলো। একদিন বাধ্য হয়েই যতীন কাজের সন্ধানে শহরে পাড়ি দিল। এদিকে রেবা কিছু আনাজ ও চাল ডালের জন্য বিজয়কে মুদি দোকানে যেতে বললে বিজয় ঠোঁট ফুলিয়ে বলল, আমি মুদি দোকানে যাব না মা, মুদি কাকু বাকিতে দিতে চায় না, খুব খারাপ কথা শোনায়। কি করব বল খোকা, এমনিতেই মুদির দোকানে অনেক টাকা বাকি পড়ে রয়েছে। তুই গেলে তবুও হয়তো দয়া করে দুটো চাল ডাল দেবে। তুই বলবি তোর বাবা কাজের জন্য বাইরে গেছে, সে ফিরলেই আমরা সব টাকা শোধ করে দেব। কাকু, ও কাকু, 1 কিলো চাল আর 200 ডাল দাও না। এই, তুই আবার এসেছিস বেটা? হ্যাঁ, আমি তোকে বলেছি না, বাকিতে চাল ডাল তো দূর, একটা তেজ পাতাও দেবো না। ধারে জিনিস নিয়ে নিয়ে এদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। দাও না গো কাকু, কাল থেকে পেট ভরে খেতে পারিনি। আমার বাবা কাজের জন্য বাইরে গেছে, মা বলেছে বাবা টাকা নিয়ে ফিরলে তোমার সব টাকা শোধ করে দেবে। শোন বেটা, তোদের এই গল্প শুনে শুনে আমার কান পচে গেছে। টাকা না দিলে আমি একটা নুনের দানাও দেব না, বুঝলি? এবার কেটে পড়তো, যা। খোকা, তুমি আমার সঙ্গে এসো। তোমার কি লাগবে বলো, আমি কিনে দিচ্ছি তোমাকে। কিন্তু তুমি কে? আমি তোমার বাবার বন্ধু খোকা, তুমি এসো। এই যে দোকানদার, এই বাচ্চাটি যা যা বলছে তাকে দিয়ে দাও, আর এই রইল টাকা। খোকা, তোমার বাড়ি কোথায়? এই ভারী থলি নিয়ে তুমি যেতে পারবে না, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। নরেন বিজয়কে সাথে নিয়ে তার বাড়িতে পৌঁছতেই বিজয় আনন্দে তড়িঘড়ি বাজারের থলিটা ভেতরে নিয়ে গিয়ে গোটা ঘটনাটা বলতেই রেবা যেন অবাক হয়ে গেল। যতীনের এমন কোনো সহৃদয় বন্ধুর কথা সে তো আগে কখনো শোনেনি। তাড়াতাড়ি সে বাড়ির বাইরে আসতেই দেখল, কই রে খোকা, এখানে তো কেউ নেই। কি জানি মা, আমি তো ওনাকে দাঁড়াতে বলেছিলাম। এ যেন ঈশ্বরই আমাদের জন্য পাঠিয়েছিল রে খোকা। তিনি তো জানেন কত কষ্টে আমরা দিন কাটাচ্ছি। নে নে, তুই চান সেরে আয়, আজকে আমি তোর জন্য ভালো মন্দ রাঁধব। আপনারা কে? এই এত রাতে আমার বাড়িতে? এই তো, এটা তো সেই ভালো কাকুটা যে আজকে আমাকে থলি ভরে বাজার করে দিয়েছিল। কর্তা, এই যে সেই বাচ্চা, আপনারই বংশের একমাত্র প্রদীপ, আমার নাতি। হ্যাঁ, এই তো তার গলায় সেই 3টে জরুল। এই তো, এত দিনে বুঝি ভগবানের দয়া হয়েছে। এসব কি হচ্ছে বলুন তো? আপনারা কারা, আর আমার বাচ্চাকে নিয়ে কি সব বলছেন বলুন তো? তোমার বাচ্চা? মিথ্যে কথা বলো না, এটা আমার নাতি, আমার বংশের একমাত্র প্রদীপ, আমার ছেলে বলরামের শেষ চিহ্ন। আমরা জানি তোমরা ওকে 5 বছর ধরে বড় করেছো,
তার বিনিময়ে যত টাকা খরচ হয়েছে তার দ্বিগুণ আমরা তোমাদের ফিরিয়ে দেব। কিন্তু এই এই আপনারা কি আবল তাবল বকছেন বলুন তো? ও আমাদের ছেলে, আমাদের সন্তানও। আপনাদের ভুল হচ্ছে। এই 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 ঘরে চল তো। ঠিক বলেছ, সকালে এক থলি বাজার করে যেন আমাদের কিনে নিয়েছে। আপনার বাজার নিয়ে যান তো, আমাদের চাই না। দেখো, তোমরা বুঝতে পারছো না, এই ছেলে চৌধুরী বংশের একমাত্র বংশধর। আজ থেকে 5 বছর আগে যখন বলরাম চৌধুরী তার পরিবার নিয়ে গঙ্গাসাগর থেকে তীর্থ করে ফিরছিলেন, তখনই গিনে আমাদের জাহাজে জলদস্যুরা আক্রমণ করেছে। তুমি খোকাকে নিয়ে জাহাজের নিচে লুকিয়ে পড়ো। না না, আমি তোমাকে রেখে কিছুতেই যাব না, ওরা খুব ভয়ঙ্কর। গিনি, জেদ করো না, যেটা বলছি শোনো। এটা আমাদের খোকার জীবনের ব্যাপার। খবরদার, এক চুল নড়লেই শেষ করে দেবো। যা যা আছে দিয়ে দেয় তাড়াতাড়ি। গিন্নি পালাও, খোকাকে নিয়ে পালাও। গিন্নিমা, আমি ছোট বাবুকে কিচ্ছু হতে দেব না। ছোট বাচ্চা, ওকে আমরা দস্যু তৈরি করব। দে, দিয়ে দে, ওকে দিয়ে দে। নরেন পালা, খোকাকে নিয়ে পালা শিগগির। তোকেও ছাড়বো না, ওই বাচ্চা আমাদেরই চাই। ছোট বাবু, ছোট বাবু কোথায় গেল? হায় হায় হায়, পারলাম না, পারলাম না, আমি ছোট বাবুকে বাঁচাতে পারলাম না। সেই দিনই বহু কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে আমি বাড়ি ফিরেছিলাম, কিন্তু চৌধুরীদের বংশধরকে বাঁচাতে না পারার আক্ষেপ আমায় দংশন করত। কিন্তু গতকাল যখন দোকানের কাছে এই বাচ্চাটিকে দেখলাম, আর দেখলাম তার গলায় 3টে জরুল, তখনই বুঝেছিলাম এটাই সেই বাচ্চা। শুনলে এবারে আমাদের ছেলেকে আমরা নিয়ে যাব। না না না, কিছুটাই না। ও আমাদের সন্তান, ওকে আমার স্ত্রী জন্ম দিয়েছে। মিথ্যে কথা বলছো তুমি। কি প্রমাণ আছে তোমার? হ্যাঁ, ডাকো সেই দাইমাকে যে এই সন্তানকে ভূমিষ্ঠ করেছিল। এখনই ডাকো। দেখুন বাবু, আমার স্পষ্ট মনে আছে যতীনের বউ এক মরা বাচ্চা জন্ম দিয়েছিল। কি কি বলছো তুমি? এ মিথ্যে, সত্যি নয়। এটাই সত্যি বউ, তুই একটা মরা বাচ্চার জন্ম দিয়েছিলি, কিন্তু তোর স্বামী যখন সেই বাচ্চাকে পুঁতে দিতে নদীর ধারে গেল, তারপরেই সে সঙ্গে এক জ্যান্ত বাচ্চা নিয়ে ফিরে এলো। আমায় কত গঞ্জনা দিল যে আমি নাকি ভুল দেখেছি। তাই তো বলি, আমার চোখ কি অত কমজোর? এখন এখন আর কি বলবে যতীন? তোমার সব মিথ্যে ধরা পড়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, ও আমাদের সন্তানের থেকে কম কিছু নয়। ও আমাদের সর্বস্ব। ওকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে মরে যাও। অন্যের বাচ্চার চুরি করে আবার গাঁজুয়ারি। এই নরেন, খোকাকে সঙ্গে নিয়ে নাও, আর এদেরকে যত টাকা লাগে দিয়ে দেবে। না না না, আমি যাব না। মা বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না। মা মা। খোকা, খোকা, ও আমার ছেলে, ওকে নিয়ে যেও না, নিয়ে যেও না। কিন্তু নরেন আর বৃদ্ধ বিজয়কে প্রায় জোর করেই সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু এরপরেই দেখা দেয় বিপত্তি। বাবা মায়ের জন্য কাঁদতে কাঁদতে বিজয়ের তুমুল জ্বর চলে আসে। ডাক্তার বদ্যি কেউ তার রোগ সারাতে পারে না। এদিকে নরেন বিষয়টা বুঝতে পেরে বিজয়ের দাদুকে সবটা খুলে বলল। কর্তা, ওকে এইভাবে মা বাবার থেকে আলাদা রাখলে ও কখনোই ভালো থাকবে না। আর ওকে ভালো না রাখতে পারলে যে মৃত কর্তা বাবুও আমাদেরকে ক্ষমা করবেন না। হ্যাঁ, তুমি ঠিক বলছো নরেন। আমি স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছি, আর কিছুই নয়। আমি ওকে যতীনের কাছে ফিরিয়ে দেব। মা বাবা, মা, আমি তোমার কাছে থাকবো, আর কোথাও যাব না।
বাচ্চা, আমার আমার বাচ্চা, আমার বাচ্চা। হ্যাঁ যতীন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এই বাচ্চাটার জন্মসূত্রে হয়তো আমাদের সাথে জড়িয়ে, কিন্তু ওর প্রকৃত মা বাবা তোমরাই। ওকে তোমাদের থেকে কেড়ে নেওয়া আমার সব থেকে বড় ভুল। ও তোমাদের কাছেই থাকবে, আর আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নাতির নামেই করে দিলাম।